নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের আপকামিং ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াস এক্সামের কথা মাথায় রেখে ডব্লিউবিপিএসসি মিসলিনিয়াস এক্সামের যে প্র্যাকটিস সেট একটি করাবো। এই প্র্যাকটিস সেটটি নেওয়া হয়েছে অ্যাচিভার্স বই থেকে এবং এখানে কিন্তু তোমাদের মোট 100টি কোশ্চেন আছে, যার মধ্যে 75টি আছে জিকে জিএসের আর 25টি আছে ম্যাথের। তোমাদেরকে আজ আমি জিকে জিএসের পার্টটি করাবো এবং তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যান্সারগুলি করবে এবং কোশ্চেনগুলি কিন্তু ভালো করে পড়বে। এবং খবর মতো বলে রাখি যে তোমরা কিন্তু এই প্র্যাকটিস সেটটির পিডিএফ পাবে না, তার বদলে তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে এই প্র্যাকটিস সেটের একদম হুবহু কোশ্চেনগুলি মক টেস্ট আকারে দিতে পারবে। এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে আমি সেই কীভাবে তোমরা প্র্যাকটিস সেটটি মানে মক টেস্টে দিতে পারবে তার পুরো প্রসেস তোমাদেরকে জানিয়ে দেবো এবং যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে আমি বলে দেবো। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক এবং তোমরা কিন্তু প্রত্যেকে কোশ্চেনগুলি ভালো করে পড়বে এবং কমেন্টে অ্যান্সার করবে। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেন এখানে আছে এক দাগে, যে কম্প্যাক্ট ডিস্ক বা সিডি তে বর্ণালী দেখা যায় তার কারণ কি বললাম, সিডিতে বর্ণালী দেখা যায় তার কারণ কি। দেখো অপশন এতে বলছে প্রতিসরণ, অপশন বিতে বলছে প্রতিফলন, অপশন সিতে বলছে অপবর্তন আর অপশন ডিতে বলছে কি সমবর্তন। দেখো এই সিডি, আশা করি তোমরা সিডি কিন্তু চেনো, ওই যে গোল গোল আকৃতির হয় যেটা আগে সিডি বা ডিভিডি ব্যবহার করা হতো, এখন খুব একটা ব্যবহার হয় না। যদি তোমরা দেখে থাকো যে দেখবে যে ওই সিডি যে মাঝখানে যে সাদা অংশ থেকে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের বর্ণালী দেখা যায়। ঠিক আছে, বিভিন্ন ধরনের 7টি কালারের যেই রাউন্ডধনু যেমন টাইপের তেমন কিন্তু 7টি কালারের রং দেখা যায়। তো এই যে রংটা তৈরি হয় এই রংটার কারণ কি বলতে হবে। ওকে, তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন সি হবে কী হবে, অপবর্তন। অপবর্তন বা ব্যাবর্তন। দেখো অপবর্তন বা ব্যাবর্তনের জন্য কিন্তু সিডিতে বর্ণালী দেখা যায়। এরপর নেক্সট দুদাক বলছে যে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হলো ড্যাশ। দেখো হাইড্রোলিক প্রেস, এই হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি কি এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে যে আর্কিমিডিসের সূত্র, অপশন বিতে বলছে পাস্কালের সূত্র, অপশন সিতে বলছে রেনল্ডের সূত্র, অপশন ডিতে বলছে বার্নৌলির সূত্র। ওকে, কি বললাম, হাইড্রোলিক প্রেস। দেখো মনে রাখো এই যে হাইড্রোলিক প্রেস এটা কিন্তু এই যে কার্যনীতি এটা কিন্তু পাস্কালের সূত্রের পরে নির্ভরশীল করে। ওকে, পাস্কালের সূত্রকে কিন্তু ভিত্তি করে এই যে হাইড্রোলিক প্রেস এটা কিন্তু তৈরি করা হয়েছে। এরপর নেক্সট তিনে বলছে যে ভারতবর্ষ হলো ড্যাশ। আচ্ছা এক মিনিট, আলোকবর্ষ হলো ড্যাশ। কি বললাম, আলোকবর্ষ হলো ড্যাশ, এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে যে 1 বছরে সূর্য যে আলো বিকিরণ করে। অপশন বিতে বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে যে সময় লাগে। অপশন সিতে বলছে শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। অপশন ডিতে বলছে সূর্যের চারদিকে একবার ঘুরতে পৃথিবীর যে সময় লাগে। ওকে, কি বললাম, আলোকবর্ষ কি এটা কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন সি হবে, কি হবে, শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে। কি বললাম, শূন্য স্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাহলে তাকেই কিন্তু বলে আলোকবর্ষ বা এক আলোকবর্ষ বলে। ওকে, এরপর নেক্সট চারে বলছে যে একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে কি হবে। কি বললাম, একটি সুতো বাঁধা পাথরের বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে ছিঁড়ে গেলে কি হবে। ঠিক আছে, ধরো একটা সুতো আছে, এই সুতোর এখানে একটা পাথর বাঁধা হলো এবং পাথরটিকে গোল গোল করে ঘোরানো হচ্ছে। তো ঘোরানো হলে কোনটি হবে এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে পাথরটি স্পর্শক বরাবর যাবে। কি বললাম, পাথরটি স্পর্শক বরাবর যাবে। অপশন বিতে বলছে পাথরটি ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে যাবে। অপশন সিতে বলছে পাথরটি ব্যাসার্ধ বরাবর ভিতরের দিকে যাবে। অপশন ডিতে বলছে উপরের কোনোটি না। ওকে, তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে, পাথরটি স্পর্শক বরাবর যাবে। কি বললাম, পাথরটি কি হবে, স্পর্শক বরাবর যাবে। এটা কিন্তু এই যে এই ঘোরার পথটা এটা কিন্তু বলে স্পর্শক বলে। এরপর নেক্সট 5 বলছে সৌর চুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক। কি বললাম, সৌর চুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক। অপশন এতে বলছে বেলোমিটার, অপশন বিতে বলছে পাইরোমিটার। আচ্ছা এক মিনিট, এই চার দাগ কিন্তু ছিল এখানে কি ছিল, পাথরটি স্পর্শক বরাবর যাবে, এটা কিন্তু অ্যান্সার এখানে হবে। ওকে,
এরপর 5 দাগ, দেখো 5 দাগ কি বলছে, 5 দাগ কিন্তু এখানে বলছে যে সৌর চুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক। দেখো অপশান এতে বলছে কি বেলোমিটার, অপশান বিতে বলছে পাইরোমিটার, অপশান সিতে বলছে গ্রিন হাউস, আর অপশান ডিতে বলছে গ্যালভানোমিটার। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার সি হবে, কি হবে গ্রিন হাউস। সৌর চুল্লির কার্যনীতি গ্রিন হাউসের পরে কিন্তু সাথে যুক্ত। এরপর নেক্সট বলছে 6 থেকে বলছে যে বায়োগ্যাসের উপাদানগুলি কী কী, কী বললাম বায়োগ্যাসের উপাদানগুলি কী কী এটা বলতে হবে। চলো অপশান দেখো, অপশানেতে বলছে কার্বন মনোক্সাইড, অপশান আর বলছে মিথেন বলছে, আর হাইড্রোজেন বলছে। আচ্ছা, অপশান বিতে বলছে কার্বন ডাইঅক্সাইড, হচ্ছে মিথেন আর হাইড্রোজেন, অপশান সিতে বলছে কার্বন মনোক্সাইড, ইথেন আর হাইড্রোজেন, অপশান ডিতে বলছে কার্বন ডাইঅক্সাইড, ইথেন আর হাইড্রোজেন। দেখো বায়োগ্যাস, ঠিক আছে, বায়োমাস অবশ্যই তোমার নাম শুনেছে বায়োমাস, ওকে, বায়োমাস কিন্তু বলে মিথেনকে বলে, কিন্তু এখানে কিন্তু চেয়েছে যে বায়োগ্যাস চেয়েছে, ওকে। তো বায়োগ্যাসের কিন্তু এখানে মুখ্য উপাদান যেগুলো সেটা কিন্তু হবে অপশন নাম্বার বি হবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর হাইড্রোজেন। কি বললাম কার্বন ডাইঅক্সাইড, মিথেন আর কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে বায়োগ্যাসের প্রধান উপাদান। দেখো কার্বন মনোক্সাইড কিন্তু হবে না, কেন হয় না, দেখো কার্বন মনোক্সাইড কিন্তু পাওয়া যায় যখন কোনো কিছুকে পোড়ানো হয়, ওকে। পোড়ানোর সময় যে ছাই আকারে যেই কালিটা তৈরি হয় বা কালো যেই ধোঁয়াটা তৈরি হয় ওটাকে কিন্তু বলে কার্বন মনোক্সাইড। এরপর নেক্সট 7 দাগ, 7 এখানে বলছে যে পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও। কি বললাম পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ দাও। চলো অপশন দেখো, অপশন এতে বলছে গাজর, অপশন বিতে বলছে আলু, অপশন সিতে বলছে চীনাবাদাম, আর অপশন ডিতে বলছে শালগম। কি বললাম পরিবর্তিত মৃৎগত কাণ্ড, ওকে। কি বললাম পরিবর্তিত মৃৎগত কাণ্ডের উদাহরণ কিন্তু বলতে হবে। দেখো এখানে কিন্তু অপশন অনুযায়ী উত্তর হবে কিন্তু অপশন নম্বর বি হবে, কি হবে আলু। আলুতে কিন্তু পরিবর্তিত মৃৎগত কাণ্ড বলা হয়, ওকে। তোমরা বলতে পারো যে আলু হচ্ছে মাটির নিচে হয়, তো এটা কিন্তু এটা শিকড় বা মূল হবে। দেখো এটা কিন্তু মূল কিন্তু হবে না, এটা কিন্তু পরিবর্তিত মৃৎগত কাণ্ডের কিন্তু উদাহরণ, ওকে। এটা কিন্তু একটা কাণ্ডের উদাহরণ আলু। এরপর নেক্সট 8 দাগ, 8 বলছে ইন্ডিকা এর প্রণেতাকে, মানে কি এই যে ইন্ডিকা নামক যে গ্রন্থটি এটি কে রচনা করেন এটা কিন্তু বলতে হবে। কি বললাম ইন্ডিকা নামক গ্রন্থটি কে রচনা করেন। চলো অপশন দেখো, অপশন এতে বলছে হেরোডোটাস, অপশন বিতে বলছে মেগাস্তেনিস, অপশন সিতে বলছে স্ট্রাবো, অপশন ডিতে বলছে প্লুটার্ক, ওকে। দেখো ইন্ডিকা এই গ্রন্থটি কিন্তু রচনা করেন অপশন নাম্বার বি হবে মেগাস্তেনিস। কি বললাম মেগাস্তেনিস কিন্তু ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা করেন। এবং তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই যে মেগাস্তেনিস এই মেগাস্তেনিস কার রাজসভায় ছিলেন, ওকে। এই মেগাস্তেনিস কার রাজসভায় ছিলেন বা কার রাজত্বকালে ভারতে ছিলেন এটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ওকে। ওকে নেক্সট এরপর 9 থেকে বলছে যে দিব্য জীবন বা লাইফ ডিভাইন এই গ্রন্থটির লেখককে। কি বললাম দিব্য জীবন বা কি লাইফ ডিভাইন, এই লাইফ ডিভাইন এই গ্রন্থটির লেখককে। দেখো তোমরা দিব্য জীবন কথাটা আসলে তোমরা শোনোনি, কিন্তু লাইফ ডিভাইন কিন্তু এই কোশ্চেনটি কিন্তু আগেও আমাদের কোশ্চেনে মানে এক্সামে কিন্তু এসেছিল। তো চলো দেখা যায় অপশন দেখো, অপশন এতে বলছে যে স্বামী বিবেকানন্দ, অপশন বিতে বলছে কেশবচন্দ্র সেন, অপশন সিতে বলছে সিস্টার নিবেদিতা, অপশন ডিতে বলছে অরবিন্দ ঘোষ। কি বললাম লাইফ ডিভাইন, এই লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে। তো মনে রাখো লাইফ ডিভাইন কিন্তু এই গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন অপশন নাম্বার ডি হবে অরবিন্দ ঘোষ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। লাইফ ডিভাইন কিন্তু প্রায় এক্সামে দেখা যায় আমাদের রাজ্যের এক্সামে। লাইফ ডিভাইন রচনা করেছেন কে অরবিন্দ ঘোষ। এরপর 10 এখানে বলছে যে সম্প্রতি ভারতের প্রথম কোন শহর ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসেবে স্বীকৃতি পেয়েছে। কি বললাম সম্প্রতি ভারতের প্রথম কোন শহর ইউনেস্কোর সিটি অফ লিটারেচার হিসেবে স্বীকৃতি পেয়েছে, সিটি অফ লিটারেচার ইউনেস্কো তরফ থেকে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে কোজিকোড, অপশন বিতে বলছে বেঙ্গালুরু, অপশন সিতে বলছে ইন্দোর, আর অপশন ডিতে বলছে ভোপাল। কি বললাম ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসেবে স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর তরফ থেকে, ওকে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে, কি হবে কোজিকোড। কি বললাম কোজিকোড কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সম্প্রতি ভারতের প্রথম কোজিকোড শহরটি ইউনেস্কো সিটি অফ লিটারেচার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এরপর নেক্সট 11, তো 11 এখানে বলছে যে 11 দাগে দক্ষিণ ভারতের সর্ববৃহৎ নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। আসলে এই নদীটি কি,
বেসিক্যালি কিন্তু বলেছে যেখানে যে দক্ষিণের গঙ্গা কাকে বলে, ঠিক আছে। ওকে, কি বললো কোশ্চেনে কিন্তু বলছে দক্ষিণের গঙ্গা কাকে বলে, এটাই কোশ্চেনটিকে একটু ঘুরিয়ে বলেছে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে গোদাবরী নদী, অপশন বিতে বলছে কাবেরী নদী, অপশন সিতে বলছে পেন গঙ্গা, আর অপশন ডিতে বলছে মহানদী। তো কি বলবো আমরা কিন্তু এখানে বলবো যে দক্ষিণ এর গঙ্গা কাকে বলে, মানে দক্ষিণ বঙ্গ না কিন্তু এটা, এই দক্ষিণ বলতে কিন্তু বুঝিয়েছে দক্ষিণ ভারত, ঠিক আছে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে গোদাবরী। গোদাবরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলে, দক্ষিণের গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা কিন্তু বলে গোদাবরী নদীকে। ওকে, এরপর নেক্সট দেখো বাদা কি বলছে, বাদা কিন্তু এখানে বলছে যে নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। কি বললাম, নিম্নলিখিত নদী বরাবর মুকুটমণি বাঁধ অবস্থিত। এখানে তো এখানে বলছে যে এই যে মুকুটমণি বাঁধটি এটি কোন নদীতে অবস্থিত। দেখো অপশন দেখো, অপশনতে বলছে সুবর্ণরেখা, অপশন বিতে বলছে দ্বারকেশ্বর, অপশন সিতে বলছে বরাকর, অপশন ডিতে বলছে কংসাবতী, ঠিক আছে। তো কি বললাম যে মুকুটমণি বাঁধ কোন নদীতে অবস্থিত। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, কি হবে কংসাবতী। কংসাবতী নদীতে কিন্তু মুকুটমণি বাঁধ অবস্থিত। এরপর নেক্সট 13। তো 13 কিন্তু এখানে বলছে যে সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করা হয় কত সালে। কি বললাম, সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে। চলো অপশন দেখো, অপশনতে বলছে 1987, অপশন বিতে বলছে 1972, অপশন সিতে বলছে 1918, আর অপশন ডিতে বলছে 1919। কি বললাম, পশ্চিমবঙ্গের সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, কি হবে 2019। 2019 সালে কিন্তু সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এরপর নেক্সট 14। এখানে বলছে যে ধনেখালি কি জন্য বিখ্যাত। কি বললাম, ধনেখালি কি জন্যে বিখ্যাত। চলো অপশন দেখো, অপশন বলছে তাঁত শিল্প, অপশন বিতে বলছে কাগজ শিল্প, অপশন সিতে বলছে পাট শিল্প, অপশন ডিতে বলছে চর্ম শিল্প। তো মনে রেখো এই যে ধনেখালি নামক এই জায়গাটি কিন্তু তাঁত শিল্পের জন্য বিখ্যাত। কি বললাম, তাঁত শিল্পের জন্য বিখ্যাত। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, এ ফর অ্যাপেল। চলো নেক্সট। তো নেক্সট এখানে বলছে 15। দেখো 15 কিন্তু এখানে বলছে যে কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়। কি বললাম, কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়। চলো অপশনগুলি বলার আগে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে কলকাতায় এই যে মেট্রো রেল না, তোমাদের কোশ্চেন থাকবে কলকাতায় ট্রেন কবে চালু হয়। কি বললাম, ট্রেন কবে চালু হয়, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। কলকাতায় প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়, এবং তার সাথে জানাবে যে যাত্রীবাহী ট্রেনটি কোন স্টেশন থেকে কোন স্টেশনে গিয়েছিল প্রথমবার। ওকে, এই যাত্রীবাহী ট্রেনটি প্রথম কোন স্টেশন থেকে কোন স্টেশনে গিয়েছিল, এটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো নেক্সট অপশন দেখো যাক। দেখো অপশন কি আছে, অপশন এতে বলছে যে 1984, অপশন বিতে বলছে 1986, অপশন সিতে বলছে 1988, অপশন ডিতে বলছে 1989। কি বললাম, কলকাতা মেট্রো রেল কবে চালু হয়। তো মনে রেখো এখানে কিন্তু অ্যান্সার হবে মেট্রো রেল বললে কিন্তু হবে 1984। কি বললাম, 1984 কিন্তু হবে মেট্রো রেল চালুর সাল। এরপর নেক্সট 16 এখানে বলছে যে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী। কি বললাম, মুর্শিদাবাদ জেলাকে ভাগ করেছে কোন নদী। চলো অপশন দেখো, অপশন এতে বলছে মহানন্দা নদী, অপশন বিতে বলছে জলঙ্গি নদী, অপশন সিতে বলছে ভাগীরথী নদী, আর অপশন ডিতে বলছে মাথা ভাঙা নদী। ওকে, কি বললাম, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে কোন নদী। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে ভাগীরথী নদী। ওকে, দেখো ভাগীরথী নদী কিন্তু মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে, এবং আসলে তোমরা সবাই জানো যে এই যে মুর্শিদাবাদ কিন্তু বিখ্যাত আমাদের হাজারদুয়ারি প্যালেসের জন্য। ওকে, কি বললাম, হাজারদুয়ারি প্যালেসের জন্য কিন্তু মুর্শিদাবাদ বিখ্যাত। এরপর নেক্সট 17 বলছে যে কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে ড্যাশ। কি বললাম, কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত। দেখো অপশন কিন্তু কোথাও কিন্তু একদম পুরো কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে দেয়নি। তো চলো অপশনটা দেখাই যাক কি আছে। দেখো অপশনতে বলছে কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে, অপশন বিতে বলছে কলকাতা 3 ঘন্টা বেশি আগে, অপশন সিতে বলছে কলকাতা 15 মিনিট এগিয়ে, অপশন ডিতে বলছে কলকাতা 10 ঘন্টা পিছিয়ে। ওকে, কি বললাম, কলকাতা ও লন্ডনের মধ্যে কিন্তু সময়ের পার্থক্য।
ঠিক আছে, দেখো এক্স্যাক্ট অ্যান্সার কিন্তু হবে 5 ঘন্টা 30 মিনিট। কি বললাম? এক্স্যাক্ট অ্যান্সার কিন্তু হবে 5 ঘন্টা 30 মিনিট। দেখো কাছাকাছি কি আছে, কাছাকাছি দেখো অপশান এতে আছে কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে। কি বললাম? কলকাতা 5 ঘন্টার বেশি এগিয়ে। এই যে অপশান নাম্বার এ, এটা কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপর নেক্সট 18। দেখো 18 কি বলছে। 18 দেখো এখানে বলছে যে নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরির ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়? কি বললাম? নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরিতে বেশি বা ব্যাপকভাবে ব্যবহৃত হয়? চলো অপশন দেখো। অপশন এতে বলছে সেলাই, শালাই কাঠ, অপশন বিতে বলছে সাবাই ঘাস, অপশন সিতে বলছে ছেঁড়া কাপড়, অপশন ডিতে বলছে বাঁশ। ওকে, কি বললাম? কাগজ তৈরিতে কি ব্যাপকভাবে ব্যবহৃত হয়? কাগজ তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দেখো অপশানগুলো কিন্তু অনুযায়ী কিন্তু কনফিউশন হতে পারে যে সাবাই ঘাস আর বাঁশের মধ্যে কিন্তু একটা কনফিউশন হতে পারে, কারণ সাবাই ঘাস দিয়েও কিন্তু কাগজ তৈরি হয় এবং বাঁশ দিয়েও কিন্তু কাগজ তৈরি হয়। ওকে, কিন্তু আমাদের ভারতে বললে কিন্তু এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে। কি হবে? বাঁশ। ভারতে কিন্তু সবথেকে বেশি বাঁশ দিয়ে কাগজ তৈরি হয়। ওকে, এরপর নেক্সট 19 এখানে বলছে যে আকবর ইবাদতখানা নির্মাণ করেন কত সালে? কি বললাম? আকবর ইবাদতখানা নির্মাণ করে কত সালে? চলো অপশন দেখো। অপশন বলছে 1575, অপশন বিতে বলছে যে 1568, অপশন সিতে বলছে 1571 আর অপশন ডিতে বলছে 1561। কি বললাম? আকবর ইবাদতখানা কত সালে প্রতিষ্ঠা করেন বা নির্মাণ করেন? দেখো মনে রাখো এখানে কিন্তু একটু সমস্যা হতে পারে। যাক, এখানে অ্যান্সারটা হবে অপশন নাম্বার এই হবে। কি হবে? 1575। 1575 সালে কিন্তু আকবর ইবাদতখানা নির্মাণ করেছিলেন। দেখো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যান্সারগুলো করবে এবং দেখো অ্যান্সার কিন্তু ভুল করা কোনো সমস্যার বিষয় না, না করা কিন্তু সমস্যার বিষয়। এখন ভুল করলে কিন্তু তোমরা কিন্তু এক্সামে গিয়ে ভুল করবে না। তো তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো কমেন্টে করবে এবং ভিডিওটি দেখার পরে তোমরা নিজেদেরকে টেস্ট করতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে মক টেস্টটি দেবে। চলো নেক্সট, এরপরে আছে 20তে বলছে সম্প্রতিকে এইচডিএফসি অগ্র জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এমডি এবং সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। কি বললাম? এইচডিএফসি অগ্র জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে এমডি এবং সিইও পদে কে নিযুক্ত হয়েছেন? চলো অপশন দেখো। অপশন এতে বলছে সতীশ চন্দ্র, অপশন বিতে বলছে অনুজ ত্যাগী, অপশন সিতে বলছে অতুল বেহরা, অপশন ডিতে বলছে রিতেশ কুমার। দেখো এখানে কিন্তু অপশনের যে উত্তর কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার বি হবে। কি হবে? অনুজ ত্যাগী। এই অনুজ ত্যাগী নামক এই ব্যক্তি, ইনি কিন্তু এইচডিএফসি অগ্র জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বর্তমানে সিইও এবং এমডি। এরপর চলো নেক্সট 21 এখানে বলছে যে নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন বা গ্রন্থটি রচনা করেন? কি বললাম? দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই গ্রন্থটি কে রচনা করেন? চলো অপশন দেখো। অপশন এতে বলছে এল ব্যাসম, অপশন বিতে বলছে অ্যালিসন ব্যাশফোর্ড, অপশন সিতে বলছে রমেশ চন্দ্র মজুমদার, অপশন ডিতে বলছে সতীশ চন্দ্র। কি বললাম? দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া, এই গ্রন্থটি কে রচনা করেন? তো মনে রাখো এখানে অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে। কি হবে? এল ব্যাসম। কি বললাম? এল ব্যাসম, ইনি কিন্তু দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন। এরপর নেক্সট 22 বলছে যে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? কি বললাম? কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটা বলতে হবে। কি বললাম? হিন্দু কলেজ। তো একসাথে তোমাদের কিন্তু একটা কোশ্চেন তোমাদের জন্য থাকবে যে এই হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন এটা তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। চলো অপশন দেখো। অপশনতে বলছে যে 1800, অপশন বিতে বলছে 1817, অপশন সিতে বলছে 1855, অপশন ডিতে বলছে 1857। কি বললাম? হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়? তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে 1817। 1817 সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। এরপর নেক্সট 23 এখানে বলছে যে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথমে ভারতে এসেছিল? কি বললাম? বাণিজ্যের উদ্দেশ্যে কারা
প্রথম ভারতে এসেছিল? দেখো আশা করি তোমরা প্রত্যেকে জানো যে প্রথম কিন্তু ভারতে বাইরের দেশ থেকে কিন্তু এসেছিল ভাস্কো দা গামা, যিনি এসেছিল কালিকট বন্দরে। আশা করি তোমরা আগেই পড়েছো, ঠিক আছে। তো এই ভাস্কো দা গামা কোন জাতির লোক ছিল এটা কিন্তু বলতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে ফরাসি, অপশন জাতি বলতে দেশ বুঝিয়েছে। তো দেখো মানে এখানে কিন্তু এই হচ্ছে কি বলেছে কারা, আচ্ছা এটা জাতি বুঝিয়েছে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে ফরাসি, অপশন বিতে বলছে ওলন্দাজ, অপশন সিতে বলছে পর্তুগিজ, অপশন ডিতে বলছে ইংরেজ। তো মনে রেখো ভাস্কো দা গামা কিন্তু ইনি ছিল একজন পর্তুগিজ ছিল, ইনি একজন কিন্তু পর্তুগিজ নাবিক ছিল এবং ইনি কিন্তু এসেছিল 1498-তে, ঠিক আছে। 1498-তে কিন্তু ভাস্কো দা গামা প্রথম ভারতে এসেছিলেন বাইরের দেশ থেকে। এরপর চলো নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট পেজ। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন এখানে হচ্ছে 24 দাগ। এখানে বলছে যে বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতা কে? কি বললাম? বৃহৎ সংহিতা গ্রন্থটির রচয়িতাকে, এটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো, অপশন তো বলছে আর্যভট্ট, অপশন বিতে বলছে বরাহমিহির, অপশন সিতে বলছে অমর সিংহ, অপশন ডিতে বলছে ব্রহ্মগুপ্ত। কি বললাম? বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে। কি হবে? বরাহমিহির। বরাহমিহির কিন্তু বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছিলেন। এরপর নেক্সট 25, এখানে বলছে যে আইন ই আকবরী গ্রন্থটি লেখককে। কি বললাম? আইন ই আকবরী গ্রন্থটির লেখককে। দেখো অপশানগুলো কিন্তু খুবই সোজা দিয়েছে, কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একটু কিছু কিছু অপশান কিন্তু আমি আমাদের মক টেস্টে পাল্টে দিয়েছি। তো তোমরা কিন্তু একটু বুঝে নিয়ে অ্যান্সারগুলো করবে। অপশানগুলি পাল্টানোর একটাই কারণ যে তোমরা যাতে ঠিকঠাক করে অ্যান্সার দিতে পারো। এরপর নেক্সট, আচ্ছা এখানে কিন্তু অ্যান্সার হবে, আচ্ছা মিনিট 25 দাগ। তো 25, হ্যাঁ 25 কিন্তু এই যে আইন আকবরী এটা কিন্তু রচনা করেছিলেন, আচ্ছা অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে আবুল ফজল। আইন আকবরী কিন্তু আবুল ফজল রচনা করেছিলেন। ইনি কিন্তু ছিলেন আকবরের প্রধানমন্ত্রী, ঠিক আছে। আকবরের প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল এবং ইনি কিন্তু আইন ই আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন। এরপর নেক্সট 26, এখানে বলছে যে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? কি বললাম? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? চলো অপশন দেখো, অপশন এতে বলছে আলেকজান্ডার কানিংহাম, অপশন বিতে বলছে গর্ডন চাইল্ড, অপশন সিতে বলছে মার্টিমার হুইলার, অপশন ডিতে বলছে জন মার্শাল। তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হবে এ হবে। কি হবে? আলেকজান্ডার কানিংহাম, ঠিক আছে। আলেকজান্ডার কানিংহামকে কিন্তু বলে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। এরপর নেক্সট 27, এখানে বলছে যে নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহের একজন সদস্য হয়েছিলেন? ঠিক আছে, কি বললাম? নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহের একজন সদস্য হয়েছিলেন? চলো অপশন দেখো, অপশন বলছে রাজা মান সিংহ, অপশন বিতে বলছে টোটরমল, অপশন সিতে বলছে তানসেন, আর অপশন ডিতে বলছে বীরবল। দেখো তোমাদের কিন্তু কনফিউশন এই কোশ্চেনে হতে পারে, কারণ কিন্তু টোটরমল লেখা আছে এবং কিন্তু বীরবলও কিন্তু এখানে লেখা আছে। টোটরমল লেখা আছে এবং বীরবলও কিন্তু এখানে লেখা আছে। তো তোমাদের কিন্তু এই কনসেপ্টটি অবশ্যই কনফিউশন হতে পারে। তো দেখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, বীরবল হবে। বীরবল কিন্তু দিন ই ইলাহির একজন সদস্য হয়েছিলেন পরে। ওকে, এটাও কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, বীরবল। এরপর নেক্সট 28 এখানে বলছে যে ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? কি বললাম? ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? চলো অপশন দেখো, অপশন তো বলছে ছোটনাগপুর, অপশন বিতে বলছে সিংভূম, অপশন সিতে বলছে সাতারা, অপশন ডিতে বলছে খানদেশ। কি বললাম? ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? তো মনে রাখো এই যে ভিল বিদ্রোহ এটা কিন্তু হয়েছিল ছোটনাগপুরে। কি বললাম? ছোটনাগপুরে কিন্তু ভিল বিদ্রোহ হয়েছিল। এরপর নেক্সট 29 বলছে যে মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিল? কি বললাম? মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিল? চলো অপশন দেখো, অপশন বলছে মুঙ্গের, অপশন বিতে বলছে মুর্শিদাবাদ, অপশন সিতে বলছে গৌড়, অপশন ডিতে বলছে পান্ডুয়া। কি বললাম? মুর্শিদ কুলি খান তার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তরিত করেছিল? তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান কিন্তু তার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে
স্থানান্তরিত করেছিল। দেখো তোমাদের কিন্তু আমি প্রত্যেকটি কোশ্চেন করার জন্য কিন্তু 10 সেকেন্ড করে টাইম দিতাম আগে, কিন্তু বর্তমানে কিন্তু দিতে পারছি না, কারণ 75টি কোশ্চেন মানে 75টি কোশ্চেন করতে গেলে কিন্তু প্রচণ্ড সময় লেগে যাবে, এবং আমি চাই না তোমাদেরকে বেশি সময় নষ্ট করাতে। আমি চাই তোমরা কম সময়ে বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। এই জন্য তোমাদেরকে আমি 10 সেকেন্ড করে আজকে দিতে পারছি না, তোমাদেরকে আমি কোশ্চেন আমি বলছি, উত্তর কিন্তু আমি বলছি, কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলি করবে আমার অ্যান্সার বলার আগে। এরপর নেক্সট 30 দাগ বলছে সম্প্রতি কে 2024 সালের স্প্যানিশ গ্র্যাফি ফর্মুলা 1 কার রেসিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন। কি বললাম, 2024 সালে কিন্তু স্প্যানিশ গ্র্যাফি ফর্মুলা 1 এর রেসিংয়ের যে প্রতিযোগিতা, এটা চ্যাম্পিয়ন কে হয়েছিল, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো। অপশনতে বলছে যে চার্লস লেকরেক, অপশন বিতে বলছে ল্যান্ডো নরিস, অপশন সিতে বলছে ম্যাক্স ভার্স্টাপেন, অপশন ডিতে বলছে লুইস হ্যামিল্টন। দেখো এই আগে কিন্তু 2023 সালে যেটা হয়েছিল সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দুজনেই কিন্তু চ্যাম্পিয়ন ছিল। কে ছিল? ম্যাক্স ভার্স্টাপেন এবং লুইস হ্যামিল্টন। কিন্তু এবার কিন্তু একটু চেঞ্জ এসছে, এবার কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আচ্ছা এক মিনিট, 2024 সালে স্প্যানিশ, আচ্ছা স্প্যানিশ কিন্তু এখানে অপশন সি হয়ে যাবে, ম্যাক্স ভার্স্টাপেন হবে। ঠিক আছে, স্প্যানিশ কিন্তু চেঞ্জ হয়নি, এটা ম্যাক্স ভার্স্টাপেনই হবে। কত হবে? অপশন বা সি হবে 30 দাগে, ম্যাক্স ভার্স্টাপেন। এরপর নেক্সট 31 এখানে বলছে যে সর্বশেষ তীর্থঙ্করের নাম কি ছিল। কি বললাম? সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? চলো অপশন দেখো। অপশন এতে বলছে পার্শ্বনাথ, অপশন বিতে বলছে মহাবীর, অপশন সিতে বলছে সিদ্ধার্থ, অপশন ডিতে বলছে শিলভদ্র। ওকে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, মহাবীর হবে। মহাবীর কিন্তু সর্বশেষ তীর্থঙ্কর ছিল, এবং মহাবীরের আগে কিন্তু ছিলেন পার্শ্বনাথ, এবং সবার প্রথমে কিন্তু ছিলেন ঋষভনাথ। সবার প্রথম ছিলেন কে? ঋষভনাথ। আর সবার শেষে কে ছিলেন? মহাবীর, এবং মহাবীরের আগে কিন্তু ছিলেন পার্শ্বনাথ। ব্যাস এই তিনটে মনে রাখলেই হয়। এরপর নেক্সট 32 বলছে যে ডান্ডি অভিযান কোন রাজনৈতিক আন্দোলনের প্রারম্ভিক সূচনা ছিল। মানে ডান্ডি অভিযান দিয়ে কোন রাজনৈতিক আন্দোলনটি শুরু হয়েছিল, এটা অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো। অপশন বলছে স্বদেশী বয়কট আন্দোলন, যেটা কিন্তু 1905 সালে হয়েছিল। আচ্ছা, অসহযোগ আন্দোলন, তারপর দেখো আইন অমান্য আন্দোলন, তারপর দেখো ভারত ছাড়ো আন্দোলন। ওকে, তো এখানে কিন্তু এই যে ডান্ডি অভিযান, এই অভিযানের মাধ্যমে কিন্তু শুরু হয়েছিল আইন অমান্য আন্দোলন। কি বললাম? আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়েছিল ডান্ডি অভিযানের মাধ্যমে। এরপর নেক্সট 33 থেকে বলছে যে কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। কি বললাম? কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়। এটা আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারবে, কারণ এটা কিন্তু আমাদের 6-7 বইতে আছে। চলো অপশন দেখো। অপশনতে বলছে 1930 সূর্য সেন, অপশন বিতে বলছে 1929 বটুকিশোর দত্ত, অপশন সিতে বলছে 1929 শচীন্দ্রনাথ সান্যাল, অপশন ডিতে বলছে 1930 রামপ্রসাদ বিসমিল। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে। কি হবে? 1930 সূর্য সেন। 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল। এরপর নেক্সট 34 এখানে বলছি যে কে নীল দর্পণ অনুবাদ করেছেন। কে নীল দর্পণ অনুবাদ করেছিলেন। দেখো নীল দর্পণ কিন্তু একটা উপন্যাসের নাম, যাক এটা কে অনুবাদ করেছিলেন। চলো অপশন দেখো। অপশনতে বলছে রেফ জেমস লং, অপশন বিতে বলছে উইলিয়াম কেরি, অপশন সিতে বলছে সতীশ চন্দ্র মুখার্জি, অপশন ডিতে বলছে মাইকেল মধুসূদন দত্ত। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে, মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণটিকে অনুবাদ করেছেন, এবং এই নীল দর্পণ কিন্তু রচনা কিন্তু করেছিলেন দীনবন্ধু মিত্র। এই নীল দর্পণ যে উপন্যাসটি, এটি কিন্তু রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র, এবং তার যেই উপন্যাস সেটাকে কিন্তু অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। এরপর নেক্সট 35 এখানে বলছে যে মুদ্রাস্ফীতি কি। কি বলেছে? মুদ্রাস্ফীতি কি?
চলো অপশন দেখো, অপশন এতে বলছে একবারের মতো মূল্যস্তর বৃদ্ধি, অপশন বিতে বলছে উৎপাদন ও ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি, অপশন সিতে বলছে ঘাটতি ব্যয় বৃদ্ধি, অপশন ডিতে বলছে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। কি বললাম, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝায় এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন বা ডি হবে ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। মুদ্রাস্ফীতি বলতে কিন্তু বোঝায় ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি বোঝায়। এরপর নেক্সট 36 এখানে বলছে যে নিম্নলিখিত যে কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হয়েছে কিনা তা দেখে। কি বললাম, নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি সরকারি ব্যয় নিয়ম মাফিক হচ্ছে কিনা এটা দেখে। চলো অপশন দেখো, অপশন বলছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, যাকে আমরা পিএসসি বলি বা প্যাক বলি, অপশন বিতে বলছে এস্টিমেট কমিটি, অপশন সিতে বলছে পাবলিক আন্ডারটেকিং সংক্রান্ত কমিটি, অপশন ডিতে বলছে উপরের সব কমিটি। তো মনে রাখো সরকারের যে ব্যয় যেটা নিয়মমাফিক হচ্ছে কিনা এটা কিন্তু এরপরে কিন্তু লক্ষ্য রাখে অপশন নাম্বার এ হবে পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু আমাদের রাজ্য বা দেশের যেই সরকারি যে ব্যয়গুলি হয় প্রত্যেকটি ব্যয়ের উপর কিন্তু নজর রাখে। এবং সাধারণত এই পিএসসির চ্যাম্পিয়ন কিন্তু হয় বিরোধী দলনেতা, সাধারণত হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটা হয়ও না, যেমন আমাদের রাজ্যে হয়েছিল না, যাই সেটা অন্য কথা। তো নেক্সট 37 এখানে বলছে যে ভারতীয় পঞ্চায়েতি ব্যবস্থা কয়টি স্তর। কি বললাম, ভারতীয় পঞ্চায়েতি ব্যবস্থার কয়টি স্তর। চলো অপশন দেখো, অপশন বলছে 1 স্তর, অপশন বিতে বলছে 2 স্তরীয়, অপশন সিতে বলছে 3 স্তরীয়, অপশন সিতে বলছে 4 স্তরীয়। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে কি হবে 3 স্তরীয়। সবার নিচে কিন্তু থাকে গ্রাম পঞ্চায়েত, তারপর থাকে কিন্তু হচ্ছে ব্লক স্তর এবং সবার সাথে থাকে কিন্তু জেলা স্তর। মোট কিন্তু 3টে স্তরে ভাগ থাকে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা। এরপর 38 এখানে বলছে ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকাশ অস্পৃশ্যতা এর অবলুপ্তি ঘটনা হয়েছিল। কি বললাম, সর্বপ্রকাশ আচ্ছা এটা হবে না, এটা অস্পৃশ্যতা হবে। কি বললাম, ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটনা হয়েছিল। চলো অপশন দেখো, অপশনতে বলছে 12 নম্বর ধারা, অপশন বিতে বলছে 15 নম্বর ধারা, অপশন সিতে বলছে 16 নম্বর ধারা, অপশন ডিতে বলছে 17 নম্বর ধারা। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে 17 নম্বর ধারা। 17 নম্বর ধারায় কিন্তু বলা আমাদের কিন্তু অস্পৃশ্যতা অবলুপ্তির ঘটনার কথা কিন্তু বলা হয়েছে। এরপর নেক্সট 39। তো 39 কিন্তু এখানে বলছে যে বাক স্বাধীনতা মানে হচ্ছে রাইট টু স্পিচ যাকে বলে, যাক এটা কিন্তু কিসের মধ্যে পড়ে। ওকে, বাক স্বাধীনতা হলো একটি ড্যাশ। কি বললাম দেখো, অপশন তো বলছে মৌলিক অধিকার যাকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলি, অপশন বিতে বলছে নির্দেশমূলক নীতি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, অপশন সিতে বলছে রাজ্য বিধানসভা প্রণীত অধিকার, অপশন ডিতে বলছে উপরের কোনটি না। দেখো বাক স্বাধীনতা এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। বাক স্বাধীনতা এটা কিন্তু আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এরপর নেক্সট 40। তো 40 থেকে এখানে বলছে যে কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোমেসি পালিত হয়ে গেল। কি বললাম, কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোমেসি পালিত হয়ে গেল। চলো অপশন দেখো, অপশন বলছে 4 মার্চ, অপশন বিতে বলছে 26 মার্চ, অপশন সিতে বলছে 24শে জুন, অপশন ডিতে বলছে 30শে জুন। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে কি হবে 24শে জুন। 24শে জুন কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ ওম্যান ইন ডিপ্লোমেসি পালিত হয়ে গেল। এরপর নেক্সট 41। দেখো 41 এখানে বলছে যে সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগাল ছিলেন ড্যাশ। কি বললাম, সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহগাল ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিল। চলো অপশন দেখো, অপশন তো বলছে প্রখ্যাত নৃত্যকার, অপশন বিতে বলছে খেলোয়াড়, অপশন সিতে বলছে খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী, অপশন ডিতে বলছে প্রখ্যাত সঙ্গীতজ্ঞ। দেখো এই যে লক্ষ্মী সেহগাল ইনি কিন্তু খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী ছিলেন একজন। কি বললাম, খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী ছিলেন ইনি লক্ষ্মী সেহগাল। এরপর হচ্ছে নেক্সট 42 এখানে বলছে যে আমলা নামে আচ্ছা এক মিনিট আয়লা নামে ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল। কি বললাম, আয়লা নামক যে ঘূর্ণিঝড়টা হয়েছিল এটা দক্ষিণবঙ্গে কত সালে হয়েছিল।
অপশান এতে বলছে 2009 মে মাস, অপশান বিতে বলছে 2008 মে মাস, অপশান সিতে বলছে 2007 জুন মাস, অপশান ডিতে বলছে 2007 জুলাই মাস। দেখো মাস উল্লেখ করলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। তো যাই হোক, কিন্তু অ্যান্সার হবে অপশান নাম্বার এ হচ্ছে 42 হবে অপশান নাম্বার এ 2009 সালে মে মাস। 2009 সালের মে মাসে কিন্তু হয়েছিল আমাদের দক্ষিণবঙ্গে আয়লা ঘূর্ণিঝড়। এরপর নেক্সট বলছে 43 এখানে বলছে যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কাল কত বছর। দেখো কি বলছে, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর এটা বলতে হবে। চলো অপশনগুলি বলার আগে তোমাদেরকে বলে রাখি, এই যে রাজ্যসভা এটা কিন্তু এর কিন্তু কোনো মেয়াদ নেই, আর রাজ্যসভার কিন্তু কোনো মেয়াদ নেই, কিন্তু রাজ্যসভার সদস্যদের প্রত্যেক 6 বছর অন্তর কিন্তু রিটায়ারমেন্ট নিতে হয় 1/3 সদস্যদের। কি বললাম, 1/3 সদস্যদের কিন্তু প্রতি 6 বছর অন্তর রিটায়ারমেন্ট নিতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে 6 বছর। রাজ্যসভার কিন্তু প্রত্যেক সদস্যের কিন্তু মেয়াদকাল হবে 6 বছর। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার 44 বলছে যে ভারতের কোন শহর সোনালী শহর নামে পরিচিত। কি বললাম, ভারতের কোন শহর সোনালী শহর নামে পরিচিত। চলো অপশন দেখো, অপশন বলছে জয়সলমীর, অপশন বিতে বলছে যোধপুর, অপশন সিতে বলছে অমৃতসর, অপশন ডিতে বলছে আগ্রা। কি বললাম, সোনালী শহর নামে পরিচিত কোন শহর। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে কি হবে জয়সলমীর। জয়সলমীর কিন্তু জয়সলমীরকে কিন্তু বলা হয় ভারতের সোনালী শহর। এরপর নেক্সট 45 এখানে বলছে মরিশাসের রাজধানীর নাম কি। কি বললাম, মরিশাসের রাজধানীর নাম কি। দেখো অপশন তো বলছে পোর্ট লুইস, অপশন বিতে বলছে সুবা, অপশন সিতে বলছে মোগাদিশু, অপশন ডিতে বলছে ক্যানবেরা। কি বললাম, মরিশাসের রাজধানীর নাম কি। তো মনে রাখো, এই যে মরিশাস, এই মরিশাসে কিন্তু রাজধানী হয়ে যাবে অপশন নাম্বার এ হবে পোর্ট লুইস। মরিশাসের রাজধানীর নাম কি, পোর্ট লুইস, অপশন নাম্বার এ। এরপর নেক্সট 46 এখানে বলছে যে কোন ধরনের বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন না। কি বললাম, কোন ধরনের বিল পাশের ক্ষেত্রে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন না। চলো অপশন দেখো, অপশন তো বলছে অর্থ বিল, অপশন বিতে বলছে সংবিধান সংশোধনী বিল, অপশন সিতে বলছে সাধারণ বিল, অপশন ডিতে বলছে এ ও বি উভয়। দেখো সাধারণ বিলের জন্য কিন্তু রাষ্ট্রপতি উভয় কক্ষের কিন্তু যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন, কিন্তু এই যে অর্থ বিল আর সংবিধান সংশোধনী বিল এর জন্য কিন্তু রাষ্ট্রপতি যৌথ অধিবেশন আহ্বান করতে পারে না। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার ডি হবে এ ও বি উভয়। এরপর নেক্সট 47 তো 47 এখানে বলছে যে কিস্টি পাওয়া যায়। কি বললাম, কিস্টি পাওয়া যায় কোথায়। চলো অপশন দেখো, অপশন বলছে সাইটোপ্লাজম, অপশন বিতে বলছে মাইটোকন্ড্রিয়া, অপশন সিতে বলছে প্রোটোপ্লাজম, অপশন ডিতে বলছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কি হবে মাইটোকন্ড্রিয়া। কিস্টি কিন্তু পাওয়া যায় অপশন নাম্বার বি মাইটোকন্ড্রিয়াতে। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, তো নেক্সট আছে আমাদের 48 এখানে বলছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যাকে আমরা বলি WTO, কবে গঠিত হয়। দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি কবে গঠিত হয়। চলো অপশন দেখো, অপশন বলছে 1991, অপশন বিতে বলছে 1995, অপশন সিতে বলছে 1997, অপশন ডিতে বলছে 1999। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে কি হবে 1995। 1995 সালে কিন্তু WTO প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই WTO কিন্তু আগে কিন্তু নাম কিন্তু অন্য ছিল। তো তোমরা কিন্তু আমাকে জানাবে যে আগে এই যে WTO এটির আগে নাম কি ছিল। তো বন্ধুরা, তোমরা যারা এই কোশ্চেনগুলি মক টেস্ট আকারে দিতে চাও তারা আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশানে পেয়ে যাবে আমাদের চ্যানেলের লিঙ্ক, এবং সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে চলে আসবে। তো দেখো সর্বপ্রথমে দেখো লেখা আছে রিক্রুটমেন্ট, তারপর দেখো আছে অ্যাডমিট কার্ড, তারপর দেখো রেজাল্ট, তারপর দেখো মক টেস্ট। তোমরা এই মক টেস্টে ক্লিক করবে। দেখো মক টেস্টে ক্লিক করলেই তোমরা আমাদের মক টেস্টের যে লিস্ট আছে এই লিস্টে চলে আসবে। দেখো লিস্টের এখানে কিন্তু এখানে দেখো পেয়ে যাবে
এই যে WPPSC মিসলেনিয়াস 2024 মক টেস্ট। দেখো এখানে কিন্তু অলরেডি আমি একটা মক টেস্ট এখানে আপলোড করে দিয়েছি, তোমরা এই মক টেস্টে দিতে পারো। এবং এই কোশ্চেন যেটা তোমাদের করাচ্ছি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলেই আজ রাত 8টার সময় পেয়ে যাবে। এখন কিন্তু দেখতে পাচ্ছ না, কিন্তু রাত 8টার পরে কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমে তোমরা কী করবে, এই যে স্টার্ট দ্য মক টেস্ট এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এমন একটা পেজ আসবে। দেখো এমন পেজ আসার পরে কিন্তু তোমরা কী করবে, এই যে এন্টার ইউর পাসওয়ার্ড লেখা আছে, এই পাসওয়ার্ডে কিন্তু তোমরা লিখবে ছোটো হাতের BJU। কি বললাম, কি লিখবে, BJU লিখবে। ওকে, এখানে লিখবে BJU লেখার পরে কিন্তু তোমরা এই যে স্টার্ট দ্য মক এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে তোমরা কোশ্চেনগুলি পেয়ে যাবে। দেখো এখানে লেখা আছে যে রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠা থেকে, এটা কিন্তু এই মক টেস্টটির প্রথম কোশ্চেন। তো যাই হোক, এখানে দেখো এই কোশ্চেনটি কিন্তু মোট এখানে 50টি কোশ্চেন আছে এখানে এই মক টেস্টটিতে। দেখো এই যে লেখা আছে 50, এখানে লেখা আছে 1, এবং তোমরা কিন্তু প্রত্যেকটি কোশ্চেন করার জন্য প্রায় কিন্তু 40 সেকেন্ড করে সময় হবে। ওকে, তো এখান থেকে কিন্তু তোমরা মক টেস্টটি দিতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু মক টেস্টটি দেবে। এরপর চলো নেক্সট কোশ্চেন। তো নেক্সট আছে এখানে 49। তো 49 এখানে বলছে যে সম্প্রতি কিসের পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত হয়। কি বললাম, পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত হয়। চলো অপশন দেখো, অপশানেতে বলছে যে কটন ও নাইলন, অপশান বিতে বলছে পলিস্টার ও নাইলন, অপশান সিতে বলছে পলিস্টার ও কটন, অপশান ডিতে বলছে পলিস্টার ও পশম। তো মনে রাখো এই যে পলিকট, এই পলিকট কিন্তু পলিস্টার এবং কটনের মিশ্রণ। কি বললাম, পলিস্টার এবং কটনের কিন্তু মিশ্রণ হয়ে যাবে পলিকট। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার কী হবে, সি হবে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপর চলো নেক্সট এখানে বলছে যে সম্প্রতি কে ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন। কি বললাম, ইন্টেলিজেন্স ব্যুরো এর ডিরেক্টর পদে পুনর্নির্বাচিত কে হয়েছে। দেখো ইন্টেলিজেন্স ব্যুরো কিন্তু বলতে বোঝায় আইবি বোঝায়। তো আইবির এর ডিরেক্টর পদে কে পুনর্নির্বাচিত হয়েছে। চলো অপশন দেখো, অপশন এতে বলছে যে ভরতলাল, অপশন বিতে বলছে পীযূষ আনন্দ, অপশন সিতে বলছে তপন কুমার ডেকা, অপশন ডিতে বলছে প্রমোদ কুমার তিওয়ারি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে তপন কুমার ডেকা। কি বললাম, তপন কুমার ডেকা। এরপর নেক্সট 51। তো 51 এখানে বলছে যে কোনো বস্তুর 2 নিউটন সেকেন্ডে ভরবেগ এবং 3 কেজি ভর হলে তার গতিশক্তি কত। যাই হোক, এই ফিজিক্সের এই অঙ্কটা কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে। যাই হোক, এটা কিন্তু আমি তোমাদেরকে ক্যান্সেল করাচ্ছি, এটা আমি তোমাদের করাচ্ছি না। এরপর নেক্সট 52 এখানে বলছে যে নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটিতে ক্যারোটিনের পরিমাণ সর্বাধিক। কি বললাম, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটিতে ক্যারোটিনের পরিমাণ সর্বাধিক। দেখো ক্যারোটিন লেখা আছে। তো এখানে কিন্তু অপশন দেখো, অপশানতে বলছে গাজর, অপশান বিতে বলছে পেঁপে, অপশান সিতে বলছে আম, আর অপশান ডিতে বলছে পালং শাক। তো মনে রাখো এই যে ক্যারোটিন, এই ক্যারোটিনের উপস্থিতি কিন্তু সবথেকে বেশি গাজরে। কি বললাম, সবথেকে বেশি কিন্তু গাজরে ক্যারোটিনের পরিমাণ বেশি। এরপর চলো নেক্সট 53। তো 53 এখানে বলছে যে হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি কোনটি। কি বললাম, হিমোফিলিয়া রোগের জন্য দায়ী জিন কোনটি। চলো অপশন দেখো, অপশানে বলছে এক্স লিঙ্ক প্রকট, এক্স লিঙ্কড প্রকট, অপশান বিতে বলছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন, অপশান সিতে বলছে ওয়াই লিঙ্কড, আর অপশান ডিতে বলছে অটোজোম। তো মনে রাখো এই যে হিমোফিলিয়া, এই হিমোফিলিয়ার জন্য কিন্তু দায়ী অপশান নাম্বার বি হবে এক্স লিঙ্কড প্রচ্ছন্ন। এরপর নেক্সট 54 এখানে বলছে নিম্নলিখিত কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। কি বললাম, নিম্নলিখিত কোন অ্যাসিডটিকে অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। চলো অপশন দেখো, অপশনতে বলছে নাইট্রিক অ্যাসিড, অপশন বিতে বলছে সালফিউরিক অ্যাসিড, অপশন সিতে বলছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশন ডিতে বলছে অ্যাসিটিক অ্যাসিড। তো মনে রাখো এই যে আছে এখানে অয়েল অফ ভিট্রিয়ল, এটিকে কিন্তু বলে অপশন নাম্বার হয়ে যাবে বি হবে। কি হবে, অপশন নাম্বার বি সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডটিকে কিন্তু বলে অয়েল অফ ভিট্রিয়ল। এরপর নেক্সট 55
তো 55 এখানে বলছে যে অনিলা দেবী কার ছদ্মনাম, কি বললাম অনিলা দেবী কার ছদ্মনাম। চলো অপশন দেখো, অপশন এতে বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বিতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সিতে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর অপশন ডিতে বলছে সুকান্ত ভট্টাচার্য। দেখো অনিলা দেবী এটি কিন্তু একটা মেয়েদের নাম, তবু কিন্তু এই ছদ্মনাম কিন্তু একজন ছেলেই নিয়েছিল। তো যাই হোক এর কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু ছদ্মনাম ছিল অনিলা দেবী। এরপর নেক্সট 56। তো 56 এখানে বলছে যে সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্নির্বাচনের জন্য, সেটি হলো ড্যাশ, কি বললাম সারকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য, সেটি কোনটি? চলো অপশন দেখো, অপশন বলছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে সম্পর্ক, অপশন বিতে বলছে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক, অপশন সিতে বলছে শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে সম্পর্ক, অপশন ডিতে বলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্ক। দেখো এটাও কিন্তু এসএসসির একদম ফেভারিট কোশ্চেন, এটা কিন্তু এসএসসির বিভিন্ন এক্সামে দেখা গেছে এর আগে। তো কি বললাম সারকারিয়া কমিটি। দেখো সারকারিয়া এই যে কমিশন এটা কিন্তু গঠিত হয়েছিল কেন্দ্র এবং রাজ্য এর মধ্যে সম্পর্ক পুনর্বিবেচনা করার জন্য। ওকে মনে রেখো। এরপর চল নেক্সট 57। তো 57 এখানে বলছে যে প্রথম কোন বিজ্ঞানী জাড্য ধর্মের নিয়ম প্রদান করেছিলেন, কি বললাম প্রথম কোন বিজ্ঞানী জাড্য ধর্মের নিয়ম প্রদান করেছিলেন? দেখো অপশন বলছে নিউটন, অপশন বিতে বলছে আর্কিমিডিস, অপশন সিতে বলছে গ্যালিলিও, অপশন ডিতে বলছে ল্যাভোসিয়া। দেখো তোমরা কিন্তু অনেকেই আমাকে বলবে যে এটা কিন্তু অ্যান্সার নিউটন হবে, কিন্তু এখানে কিন্তু নিউটন অ্যান্সার হবে না। কি বললাম এখানে কিন্তু নিউটন অ্যান্সার হবে না, এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার সি হবে গ্যালিলিও গ্যালিলি। এই গ্যালিলিও গ্যালিলি কিন্তু প্রথম জাড্য ধর্মের নিয়ম প্রদান করেছিলেন। কি বললাম জাড্য ধর্মের নিয়ম কিন্তু প্রথম প্রদান করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। এবং নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু জাড্য ধর্মের উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু প্রথম কিন্তু জাড্য ধর্মের নিয়ম প্রদান কিন্তু করেছিলেন গ্যালিলিও গ্যালিলি। এরপর নেক্সট 58। তো 58 বলছে যে চোল রাজারা দেবী দুর্গাকে কি নামে পূজা করতেন? কি বললাম চোল রাজারা দেবী দুর্গাকে কি নামে পূজা করতেন? চলো অপশন দেখো, অপশন বলছে পার্বতী, অপশন বিতে বলছে যোগমায়া, অপশন সিতে বলছে নিশুম্ভ ভূষাদিনী, অপশন ডিতে বলছে সতী। দেখো চোল রাজারা কিন্তু দেবী দুর্গাকে পূজা করতেন এবং তারা কিন্তু দেবী দুর্গাকে কিন্তু দেবী দুর্গা বলতেন না, ওনারা কিন্তু বলতেন নিশুম্ভ ভাসুদিনী। কি বললাম নিশুম্ভ ভাসুদিনী কিন্তু বলতেন দেবী দুর্গাকে ওনারা। এরপর নেক্সট 59। তো এখানে বলছে যে কোন গ্রন্থে বরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে? কি বললাম কোন গ্রন্থে বরেন্দ্রভূমি পাল রাজাদের পিতৃভূমি বলে বর্ণিত হয়েছে? চলো অপশন দেখো, অপশন বলছে রামচরিত, অপশন বিতে বলছে হর্ষচরিত, অপশন সিতে বলছে গৌরবহ, অপশন ডিতে বলছে স্বপ্ন বাসক দত্তা। তো মনে রাখো এই যে 59 এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে রামচরিত। রামচরিত নামক গ্রন্থে কিন্তু বরেন্দ্রভূমি পাল রাজাগণের পিতৃভূমি হিসেবে বর্ণিত হয়েছে। এবং মনে রাখো এই যে রামচরিত এটি কিন্তু রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। এরপর নেক্সট 60 এখানে বলছে যে সম্প্রতি কোন পিএসইউ সংস্থা নবরত্ন সংস্থার মর্যাদা লাভ পেয়েছে? সম্প্রতি কোন পিএসইউ সংস্থা নবরত্ন সংস্থার মর্যাদা লাভ পেয়েছে? সম্প্রতি কোন পিএসইউ সংস্থা নবরত্ন সংস্থার মর্যাদা লাভ পেয়েছে? চলো অপশন দেখো, অপশনতে বলছে মাজাগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেড, অপশন সিতে বিতে বলছে সেন্ট্রাল কোল ফিল্ড লিমিটেড, অপশন সিতে বলছে সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেড, অপশন ডিতে বলছে গ্রিড কন্ট্রোল অফ ইন্ডিয়া লিমিটেড। ওকে, তো সম্প্রতি কিন্তু কোন পিএসইউ নবরত্ন সংস্থার মর্যাদা লাভ করেছে? তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে মাজাগাঁও ডক শিপইয়ার্ড লিমিটেড। এরপর 61। তো 61 এখানে বলছে যে কনৌজের রাজসভার কবি বাক্পতি কোন কাব্য রচনা করেছিলেন? মানে এখানে বলছে যে বাক্পতি রাজ এনি হচ্ছে প্রথম প্রথম না কোন গ্রন্থটি রচনা করেছেন এটা বলতে হবে। চলো অপশন দেখো, অপশনতে বলছে যে মুদ্রা রাক্ষস, অপশন বিতে বলছে অষ্টাধ্যায়ী, অপশন সিতে বলছে গৌরবাহ, অপশন ডিতে বলছে কি তহকুক এ হিন্দ। দেখো বাক্পতি রাজ ইনি কিন্তু রচনা করেছেন হবে অপশন নাম্বার সি হবে কি হবে গৌরবাহ।
গৌরবহ নামক কিন্তু গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন বাগপতিরাজ। ইনি ছিলেন কনৌজের রাজসভার একজন কবি। এরপর আমাদের নেক্সট কোশ্চেন, তো নেক্সট আছে 62 এখানে বলছে যে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? কি বললাম? থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? চলো অপশন দেখো। অপশন বলছে ডিরোজিও, অপশন বিতে বলছে অ্যানিবেশান্ত, অপশন সিতে বলছে নিবেদিতা, অপশন ডিতে বলছে ব্লাভটস্কি। তো মনে রাখো এই যে থিওসফিক্যাল সোসাইটি এটি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, অপশন নাম্বার বি হবে অ্যানিবেশান্ত। কি বললাম? অ্যানিবেশান্ত কিন্তু, আচ্ছা এক মিনিট ভুল হচ্ছে, এটা অ্যানিবেশান্ত হবে না। থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, অপশন নাম্বার ডি হবে ব্লাভটস্কি। কি বললাম? ব্লাভটস্কি কিন্তু থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন 1875 খ্রিস্টাব্দে। কি বললাম? 1875 খ্রিস্টাব্দে। এরপর নেক্সট 63। তো 63 এখানে বলছে যে মাদ্রাস স্ট্যান্ডার্ড পত্রিকাটি কে প্রকাশ করেন? কি বললাম? মাদ্রাস স্ট্যান্ডার্ড পত্রিকাটি কে প্রকাশ করেন? চলো অপশন দেখো। অপশন বলছে সুভাষচন্দ্র বোস, অপশন বিতে বলছে অ্যানিবেশান্ত, অপশন সিতে বলছে গান্ধীজি, অপশন ডিতে বলছে এম.এন. যোশী। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে। এখানে কি হবে? অ্যানিবেশান্ত হবে। কি বললাম? মাদ্রাস স্ট্যান্ডার্ডস পত্রিকাটি প্রকাশ করেন কিন্তু অপশন নাম্বার বি অ্যানিবেশান্ত। এরপর নেক্সট 64। তো 64 এখানে বলছে যে প্রাচীন ভারতীয় সংস্থা স্থাপত্য সংরক্ষণ আইন পাশ হয় কবে? কি বললাম? প্রাচীন ভারতীয় স্থাপত্য সংরক্ষণ আইন কবে পাশ হয়? চলো অপশন দেখো। অপশন বলছে 1875, অপশন বিতে বলছে 1904, অপশন সিতে বলছে 1911, অপশন ডিতে বলছে 1947। কি বললাম? প্রাচীন ভারতীয় স্থাপত্য সংরক্ষণ আইন এটা কবে পাশ হয়? তো মনে রাখো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে 1904। 1904 খ্রিস্টাব্দে কিন্তু প্রাচীন ভারতীয় স্থাপত্য সংরক্ষণ আইন এটি কিন্তু পাশ হয়েছিল ব্রিটিশদের পার্লামেন্টে। এরপর নেক্সট হচ্ছে 65। এখানে বলছে নিচের পর্বত শ্রেণীগুলি পূর্ব থেকে পশ্চিম অনুসারে সাজাও। কি বললাম? পূর্ব থেকে পশ্চিম অনুসারে সাজাতে হবে। দেখো অপশন দেখো। অপশন বলছে এতে বলছে যে খাসি, গারো, মিকির আর নাগা। অপশন বিতে বলছে নাগা, মিকির, খাসি আর গারো। অপশন সিতে বলছে মিকির, খাসি, গারো আর নাগা। অপশন ডিতে বলছে গারো, খাসি, মিকির আর নাগা। দেখো এটা কিন্তু প্রচণ্ড কনফিউশন কিন্তু হতে পারে। তো যাই হোক এখানে 65 এখানে অপশন নাম্বার বি হবে। প্রথমে হচ্ছে পূর্ব দিকে আছে নাগা আছে, তারপরে আছে মিকির আছে, তারপরে খাসি এবং সবার শেষে কিন্তু পশ্চিম দিকে কিন্তু রয়েছে গারো রয়েছে। এরপর নেক্সট 66। তো এখানে বলছে যে কাশ্মীর উপত্যকা কোন দুইটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? কি বললাম? কাশ্মীর উপত্যকা কোন দুইটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? চলো অপশন দেখো। অপশনতে বলছে যে পীর পাঞ্চাল ও কারাকোরাম, অপশন বিতে বলছে পীর পাঞ্চাল ও হিমাদ্রি হিমালয়, অপশন সিতে বলছে হিমাদ্রি ও হিমাচল কারাকোরাম, অপশন ডিতে বলছে পীর পাঞ্চাল ও ধৌলাধর। তো মনে রাখো এই যে কাশ্মীর উপত্যকা এটা কিন্তু অবস্থিত অপশন নাম্বার বি হবে পীর পাঞ্চাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে। কি বললাম? পীর পাঞ্চাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে কিন্তু অবস্থিত কাশ্মীর উপত্যকা। এরপর 67। তো 67 এখানে বলছে যে ভারতের কোথায় কারেওয়া মৃত্তিকা দেখা যায়? কি বললাম? ভারতের কোথায় কারেওয়া মৃত্তিকা দেখা যায়? চলো অপশন দেখো। অপশন বলছে জম্মু কাশ্মীর, অপশন বিতে বলছে রাজস্থান, অপশন সিতে বলছে সিকিম আর অপশন ডিতে বলছে কি মহারাষ্ট্র। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার এ হবে জম্মু কাশ্মীর। দেখো জম্মু কাশ্মীরে কিন্তু কারেওয়া মৃত্তিকা দেখা যায়। এরপর 68। তো 68 এখানে বলছে যে র্যাডার এর পুরো কথা কি? কি বললাম? র্যাডার এর পুরো কথা কি? এটা কিন্তু অ্যান্সার করতে হবে। চলো অপশন দেখো। অপশন এতে বলছে বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক যন্ত্র, অপশন বিতে বলছে প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র, অপশন সিতে বলছে উড়োজাহাজের সীমা পরিমাপক ও সীমা নির্ণায়ক যন্ত্র, অপশন ডিতে বলছে প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিমাপক যন্ত্র। দেখো মনে রাখো এই যে র্যাডার এটা কিন্তু সমুদ্রের গভীরতা নির্ণয় করতে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে, কিংবা সমুদ্রের মধ্যে কোথায় জাহাজ টাজ আছে সেগুলো কিন্তু খুঁজে বের করতে কিন্তু র্যাডার ব্যবহার করা হয়। এখানে কিন্তু ব্যবহার করা হয় আলট্রাসনিক রে, যাকে আমরা বাংলায় বলি শব্দোত্তর শব্দ, 20,000 HZ বা হার্টস এর উপরের কম্পন বিশিষ্ট শব্দ, ঠিক আছে। তো
তো মনে রাখো এই যে র্যাডার, এই র্যাডার কিন্তু বাংলায় বলে অপশন নাম্বার এ হবে, কি হবে, বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক যন্ত্র। কি বললাম, বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক যন্ত্র। এরপর নেক্সট 69, তো এখানে বলছে যে পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হলো ড্যাশ। কি বললাম, পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হলো ড্যাশ। চলো অপশন দেখো, অপশন এতে বলছে নিউক্লিয় সংযোজন, অপশন বিতে বলছে স্প্যালেশন, অপশন সিতে বলছে নিউক্লিয় বিভাজন, অপশন ডিতে বলছে নিউক্লিয় সমবায় বিভবন, সমবায় বিভবন। তো যাই হোক, এখানে কিন্তু পারমাণবিক চুল্লিতে কিন্তু সংঘটিত হয়, অপশন নম্বরে হবে 69, তা তো সি হবে। এটা দামটা ভুলে গেছে, এখানে সি হবে, নিউক্লিয় বিভাজন। পারমাণবিক চুল্লিতে কিন্তু নিউক্লিয় বিভাজন দ্বারা শক্তি উৎপাদন করা হয়, যাকে ইংলিশে বলে ফিশন। এরপর নেক্সট 70 70 এখানে বলছে যে বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন। কি বললাম, বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন। চলো অপশন দেখো, অপশন এতে বলছে যে গগনেন্দ্রনাথ ঠাকুর, অপশন বিতে বলছে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন সিতে বলছে নন্দলাল বসু, অপশন ডিতে বলছে যামিনী রায়। এটা আশা করি তোমরা প্রত্যেকেই অ্যান্সারটা পারবে। যাই হোক, এই যে ভারত মাতা এই ছবিটি কিন্তু এঁকেছিলেন হবে অপশন নম্বর হবে বিদাক, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এঁকেছিলেন ভারত মাতার বিখ্যাত ছবি। এরপর নেক্সট 71, তো এখানে বলছে যে পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত। কি বললাম, পোর্ট ব্লেয়ার এটা কোন দ্বীপে অবস্থিত। দেখো তোমরা আশা করি সবাই জানো যে পোর্ট ব্লেয়ার কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। যাই হোক, তাই পোর্ট ব্লেয়ারটা কোন দ্বীপে অবস্থিত বলতে হবে। চলো অপশন দেখো, অপশন বলছে ছোট আন্দামান, অপশন বিতে বলছে বৃহৎ নিকোবর, অপশন সিতে বলছে দক্ষিণ আন্দামান, অপশন ডিতে বলছে উত্তর আন্দামান। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হবে সি হবে, দক্ষিণ আন্দামান। দক্ষিণ আন্দামানে কিন্তু অবস্থিত পোর্ট ব্লেয়ার। এরপর হচ্ছে নেক্সট, তো নেক্সট আমাদের 72 এখানে বলছে যে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে। কি বললাম, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে, এটা কিন্তু আমাদের 72। তো এখানে দেখো, অপশন দেখো, অপশন এতে বলছে পলি মাটি, অপশন বিতে বলছে লবণাক্ত মাটি, অপশন সিতে বলছে ল্যাটেরাইট মাটি, অপশন ডিতে বলছে তরাই মাটি। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার হয়ে যাবে সি হবে, কি হবে, ল্যাটেরাইট মাটি। পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কিন্তু ল্যাটেরাইট মাটি অবস্থিত। এবং এই গনগনি অঞ্চল বলতে কিন্তু বুঝিয়েছে যে পশ্চিম মেদিনীপুরের যে অঞ্চলটা, ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরের অঞ্চলটাকে কিন্তু গনগনি অঞ্চল বলে। এরপর নেক্সট 73, তো 73 এখানে বলছে যে শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিল। মানে কি, এই যে শিলং যে মালভূমিটা, এটা কিন্তু মেঘালয় রাজ্য কিন্তু বলে, ঠিক আছে। এই যে মেঘালয় নামকরণটা এটা কে করেছিল বলতে হয়। চলো অপশন দেখো, অপশন দিতে বলছে যে OHK স্পেট, অপশন বিতে বলছে SP চ্যাটার্জি, অপশন সিতে বলছে DN ওয়াডিয়া, অপশন ডিতে বলছে RL সিং। তো এখানে কিন্তু অ্যান্সার হবে অপশন নাম্বার বি হবে, কি হবে, SP চ্যাটার্জি। SP চ্যাটার্জি কিন্তু মেঘালয় নামকরণ করেছিলেন, শিলং মালভূমির নাম পাল্টে। এরপর নেক্সট 74, তো 74 এখানে বলছে যে ভারতের বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়। ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায় কোথায়। চলো অপশন দেখো, অপশন বলছে লাক্ষাদ্বীপ, অপশন বিতে বলছে দমনদ্বীপ, অপশন সিতে বলছে সুন্দরবন, অপশন ডিতে বলছে নর্মদা নদীর মোহনা। দেখো এই যে ভারতের কিন্তু একটাই মতো আমাদের দ্বীপ আছে, যে দ্বীপটা কিন্তু পুরোটাই প্রবাল দিয়ে গঠিত, এবং সেটা কিন্তু আমাদের অপশন নাম্বার এ লাক্ষাদ্বীপ। এরপর হচ্ছে নেক্সট লাস্ট কোশ্চেন আমাদের এটা 75, তো 75 এখানে বলছে যে সম্প্রতিকে 2024 সালের পেন প্রিন্টার প্রাইজে ভূষিত হয়েছেন। কি বললাম, 2024 পেন প্রিন্টার প্রাইজে কে ভূষিত হয়েছেন। চলো অপশন দেখো, অপশনতে বলছে মমতাজি সাগর, অপশন বিতে বলছে অমিতাভ ঘোষ, অপশন সিতে বলছে সলমান রুশদি, অপশন ডিতে বলছে অরুন্ধতী রায়। তো মনে রাখো এই যে পেন প্রিন্টার প্রাইজ এটাতে কিন্তু ভূষিত হয়েছেন আমাদের অপশন নাম্বার ডি অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কিন্তু 2024 সালে পেন প্রিন্টার প্রাইজে ভূষিত হয়েছেন। তো এই ছিল কিন্তু আমাদের শেষ কোশ্চেন। এখানে কিন্তু আমাদের মোট 75টি মানে 75টি কোশ্চেন ছিল। তো আশা করি তোমরা প্রত্যেকটি কোশ্চেন ভালোভাবে পাচ্ছ, এবং তোমরা কিন্তু এই কোশ্চেনের PDF পাচ্ছ না। এই কোশ্চেনগুলি কিন্তু তোমরা
মক টেস্ট আকারে পাচ্ছ আমাদের ওয়েবসাইটে। ইতিমধ্যে কিন্তু তোমরা জানতে পেরেছো যে পাসওয়ার্ডটি কী এবং কোথায় তোমরা গিয়ে মক টেস্ট দিতে পারবে। তো আজ রাত 8টার সময় কিন্তু এই মক টেস্টটি আমি লাইভ করে দেবো, তো তোমরা ওখান থেকে মক টেস্টটি দিয়ে নেবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।